তেলের অভাব, গাড়ি চালাতে পারছে না, মার্কেটে গিয়ে বাচ্চাদের দুধ কিনতে পারছে না, এমনও দেখা যাচ্ছে মানে ডাল নেই, চাল নেই। এই অবস্থা কিন্তু আমরা কয়েক মাস দেখেছি। এই যে দেশের সাধারণ মানুষরা এখন যে কষ্টটা করছে, এই যে যারা 15-20 হাজার টাকা স্যালারি পাচ্ছে, এদের কি অবস্থা? এরাই এত দাম আজকে মানে এসেনশিয়াল কমিউনিটি পারচেস করে তারা যে দিন যাপন করছে, এটা কি কিভাবে সম্ভব? শফিকুল ইসলাম ভরসা, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, হাফিজ হারুন বলছিলেন যে নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়, অনেক সময় শুল্ক কমিয়ে দেওয়া হয়, নানামুখী পদক্ষেপ থাকে, কিন্তু সেগুলো বাজারে কোনো ফাংশন করে না বা সেটি কার্যকর হয় না, প্রভাবও ওইভাবে পড়ে না। মাঝে কারা বাধা দেয়, কি কারণে প্রভাবটা পড়ে? যে আমাদের তো চরিত্রের পরিবর্তন আমরা করতে পারছি না, দেশপ্রেমের অভাব, আমাদের মানুষ যে সাফারার হচ্ছে এই জায়গাটাই আমরা কেউ অ্যাড্রেস করতে পারি না। এটা আমাদের বেলাও নাই, মানে আমরা ব্যবসায়ীদের মধ্যেও হয়তো চেতনাবোধের অভাব। কারণ আমি ব্যবসায়ী হিসাবে শুধু ব্যবসায়ীদের দোষ আমি দিব না, কারণ সরকার যদি চায়, সরকার যদি একটা নির্দিষ্ট বেঁধে দেয় একটা নির্দিষ্ট দাম এবং সেটি যদি ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে তো তারা পারে। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, কিন্তু বাজারে পারছে না। কিন্তু কার্যত তো এটা হচ্ছে না। তাহলে কি যারা এটার পিছনে আছে তারা কি সরকারের লোক, সরকার সমর্থক? আপনার কি মনে হয়? না, আমি এইভাবে বলবো না। এটা আসলে হলো ব্যবসায়ীরা সবসময়, ব্যবসায়ীদের সাথে সরকারের একটা নিবিড় সম্পর্ক থাকে। বিকজ কে সরকারে আসছে, কোন দল, এইটা আমাদের জন্য বড় বিষয় না। বিষয় হলো সরকার। কারণ আমাকে নীতি সাপোর্টটা কিন্তু সরকারের কাছ থেকে নিয়েই আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্যটা করতে হবে। কারণ এই যে আপনি বলেন ডিউটির হেরফের, ট্যাক্সেশন কীভাবে আসছে বা যাই কিছু হচ্ছে, এটা তো আমাদের সরকারের সাথে আসবে। কারণ কোন সরকার কখন থাকছে এইটা তো বিষয় হলো 5 বছর পর পর এটা পরিবর্তনের বিষয়। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হলো আমাদের সকলের মধ্যেই একটা চেতনা জাগ্রত হওয়া উচিত যে আমরা এই যে দেশের সাধারণ মানুষরা এখন যে কষ্টটা করছে, এই যে যারা 15-20 হাজার টাকা স্যালারি পাচ্ছে, এদের কি অবস্থা? এরাই এত দাম আজকে মানে এসেনশিয়াল কমিউনিটি পারচেস করে তারা যে দিন যাপন করছে, এটা কি কিভাবে সম্ভব? আমরা এই যে অনুভূতিটার জায়গা আমাদের আসতে হবে। আর এখানে আরও একটা বিষয় হলো, আপনি গত 2 বছর আগে যেখানে ডলারের দাম ছিল 85 টাকা, আজকে 118 টাকা। আপনি যদি এখানেও ধরেন, ওই সময় যদি সুগারের ইন্টারন্যাশনাল মার্কেট যদি $400 থাকে, এখনও কিন্তু অলমোস্ট এই প্রাইজের কাছাকাছি আমরা যতটুকু জানি। তাহলে আপনি ওই 85 টাকা যদি $400 সাথে আপনি ওইভাবে ক্যালকুলেশনটা করতেন, আর 18 টাকা যদি করেন, তাহলে আপনার অটোমেটিক কিন্তু প্রাইস বেড়ে যাচ্ছে। ইনফ্লেশনটা কিন্তু অটোমেটিক এসেই গেছে। এটার পেছনে অবশ্য আপনার ইন্টারন্যাশনালি এই যে আপনার ইউক্রেন রাশিয়ার যে ইস্যুটা, এর মধ্যে আবার নতুন করে আমাদের এই যে প্যালেস্টাইনে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে, এই সবগুলো যে অস্থিরতা, না, এই অস্থিরতার কারণেও একটা ইনফ্লেশন কিন্তু হয়ে আসে। সেটা কি বাংলাদেশে বেশি প্রভাব পড়ছে কিনা? রুহুল আমিন বললেন যে শ্রীলঙ্কায়, ভারতে বা অন্যান্য দেশে আমরা দেখেছি যে সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনাটা ঘটেছিল, ওখান থেকে শ্রীলঙ্কা এই মুহূর্তে ওভারকাম করেছে। তাদের মধ্যে যে আপনার যে রাজনীতিক যে কমিটমেন্টটা, ভয়ঙ্কর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। এইটাকে কাম ডাউন করেছে তাদের যোগ্য নেতৃত্বের কারণে। তারা অ্যাড্রেস করতে পারছে যে আমাকে এই জায়গায় এখন নক করতে হবে এখানে, যাতে জনগণ, একটা সময় কিন্তু জনগণ অনেক সাফার করেছে। মানে আপনার দেখেন, মানে তাদের তেলের অভাব, গাড়ি চালাতে পারছে না, মার্কেটে গিয়ে বাচ্চাদের দুধ কিনতে পারছে না, এমনও দেখা যাচ্ছে মানে ডাল নেই, চাল নেই। এই অবস্থা কিন্তু আমরা কয়েক মাস দেখেছি। এইটা এখন আস্তে করে, হ্যাঁ ঠিক এই জায়গায় আমাদের কিন্তু এখন ধারাবাহিক সরকার, এই সরকারের জন্য কিন্তু অনেক বেশি স্কোপ আমাদের এসেনশিয়াল কমিউনিটির প্রাইসটাকে ড্রপ করানো। শুধু সদিচ্ছার জায়গাটা আর আমাদের যে নীতি নির্ধারণী জায়গাটা, এইখানে কিন্তু আমাদেরকে এখন একটু শক্ত হাতে এটা কন্ট্রোল করতে হবে। শফিকুল ইসলাম ভরসা, আমি আপনার কাছে আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। মোহাম্মদ শফিকুল ইসলাম ভরসা,
আলোচনার শেষ দিকে চলে এসেছি ভরস ভাই। আমরা দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে অনিয়ম দুর্নীতির কথা প্রসঙ্গগুলোও এসেছে, যাদের নাম শোনা যাচ্ছে বা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা যারা আসলে বাংলাদেশটাকে সরকারি মেশিনারির সঙ্গে যারা যুক্ত, তাদের এই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়াকে আপনি কিভাবে দেখেন, আর তাদের কার্যক্রমে এই প্রতিফলনটা কিভাবে আসবে, যেটা আমরা প্রত্যাশা রাখি? আমাদের কাছে তো এখন মনেই হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরের যে প্রজন্ম, তারা কি এইভাবে অ্যাডপ্টেড হবে? যে আমরা যাদের কাছে শিখব, যারা দেশটাকে শাসন করছে। কারণ আমাদের যারা এই বিসিএস ক্যাডার থেকে বা এই যে সিএসপি বা এইসব যে আমরা তাদেরকে তো খুব সম্মানের জায়গায় আমরা নেই। আমরা ব্যবসায়ী কিন্তু ট্যাক্স দেই, অথচ আমরা যখন ব্যবসায়ীরা কোনো কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলতে যাই, তাদের সাথে যে আমাদের যে অ্যাপ্রোচটা, আমার মনে হয় আমার ওয়াইফের চেয়েও তাকে আমরা সুন্দর অ্যাপ্রোচ করি যে স্যার আমার কাজটা এইভাবে সুন্দর করে একটু করে দেন। এত সম্মানের জায়গায় আমরা যাদেরকে অবস্থান করে দিয়েছি, তারা কেন এই জাতিটাকে, এই জাতি আমরা তো একই, এই ভূখণ্ড বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 স্বাধীনতার পর এই যে একটা বিজয়ী জাতি, যার অলরেডি 52 ইয়ার্স অলরেডি আমাদের হয়ে গেছে, এবং প্রাইভেট সেক্টরে ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট। আমাদের আরএমজি সেক্টর বলেন, জুট সেক্টরে হয়তো এখন এই মুহূর্তে একটু খারাপ অবস্থা, এরপরেও আপনি সার্ভিস সেক্টর সহ অনেক সেক্টর, আমাদের এই যে আমার পেপার প্রিন্টিং সেক্টর, এই যে আপনাদের এখন পেপারে বাংলাদেশে আমার মনে হচ্ছে শুধুমাত্র প্যাকেজিংয়ে আরএমজি সেক্টরের জন্য কিছু ইম্পোর্ট, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের নিজের দেশেই কিন্তু উৎপাদন হচ্ছে। আমরা কিন্তু গর্ব করে এখন এই জাতির অনেক জায়গায় গর্বের জায়গায় এসে গেছে। এরপরেও এই যে একবিংশ শতাব্দীর শেষে দিকে এসে আমরা নীতি নৈতিকতার জায়গায় আমাদের আরও যেখানে ভালো অবস্থান নেওয়া উচিত ছিল, যেখানে আমাদের ছেলেমেয়েরা এখন ডিজিটাল শিক্ষিত হচ্ছেন, আবার এই নতুন করে যে আবার যে অনেকগুলো সাবজেক্ট আছে যেটা হয়তো আমিও এখনও মনে করতে পারছি না। দেখেন এই জায়গায় এসে আমাদের যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, তারা কেন এই আপনার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে না? দয়া করে আপনারা থামেন, দেশটাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগিয়ে যেতে পারে। আমরা যেন জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে, এই যে রুহুল আমিন ভাই বললেন, আমার হাফেজ হারুন ভাই বললেন, আমাদের স্যার বদিউর রহমান স্যারও বললেন, এই যে জাতি আমরা এখন আমাদের যে ইকোনমির সাইজ কোথায় চলে গেছে। উনি যখন এনবিআরের চেয়ারম্যান ছিলেন, ওনার সময় যে বাজেটের সাইজ ছিল, আজকে বাজেটের সাইজটা প্রায় 8,00,000 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। এবং আপনি যদি আবার এটাকে অন্যভাবে চিন্তা করেন, আমাদেরকে এখানে বলা হয় যে সরকারের যে বাজেট, এর আগে আমি দেখলাম বাংলাদেশে অর্থনীতি সমিতি থেকে ওনারা বোধহয় বাজেটের টার্গেট দিয়েছিলেন বোধহয় 12 লক্ষ কোটি টাকা। অথচ আপনি দেখেন এই যে আমাদের যে একটা সেকেন্ড ইকোনমি বলা হয়, যেটা যে এমনি সরকারের সাথে যে ইকোনমির একটা নর্মস অ্যান্ড প্র্যাকটিস, এরপরেও যে সেকেন্ড ইকোনমি আমাদের যে এই ক্যাশ ফ্লো মার্কেটে, এইটা বোধহয় আমার মনে হয় 3 to 4 টাইম হায়ার। এই যে ইকোনমির সাইড সব কিছু মিলে দেখেন আমরা কোথায় এসে যাচ্ছি। আমাদের আজকে এই যে নগরায়ন থেকে আরম্ভ করে আপনি দেখেন এই যে আশেপাশে আপনার যে আজকে এই স্টুডিওটা যে জায়গায় বসে আছেন, তার আশেপাশেও যদি আপনি দেখেন সক্ষমতার জায়গা কিন্তু অনেক জায়গায় এসে গেছে। আপনি দেখেন এখানে কফি শপে অনেক দামি কফি শপও কিন্তু হচ্ছে, আবার রাস্তাতেও কিন্তু চা বিক্রি হচ্ছে। এবং দেখবেন যে আপনি গুলশানের মতো জায়গায় রাস্তায় চা বিক্রি হচ্ছে, আপনি মনে করেন ডেইলি এক দোকানে 2 লাখ 3 লাখ টাকা, 10 টাকা 20 টাকা 30 টাকা, আবার 500 টাকাও কিন্তু কফি বিক্রি হচ্ছে। এই যে সক্ষমতার জায়গাটা আমরা যেভাবে এখন তৈরি করে আসছি, এইটা এখন আমাদের সকলের সদিচ্ছা থাকতে হবে, দেশপ্রেম কিন্তু হতে হবে। দেশপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই যে বিপর্যয়, এই যে টাকা পাচার, আজকে এইভাবে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করানো হয়েছে, কারা করেছে? ওই হাফেজ হারুন সাহেব বললেন যে এই যে 2 দিন আগেও এক পত্রিকা আসছে, প্রায় 7,000 কোটি টাকা মওকুফ করে দেওয়া হয়েছে অল্প কয়েকজন 4 না 5 লোকের কাছে। এই যে অশনীয় জায়গা, আর অথচ আমরা যারা
ক্ষুদ্র মাদারি শিল্পে বা বাণিজ্যের সাথে করে আছে। যুক্ত আছেন, জি। দেখলাম এর মধ্যেই এক ব্যাংক 1 কোটি টাকার জন্য একজনকে হ্যান্ডকাপ পরে অলরেডি অ্যারেস্ট করানো। আর যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল তাদের কি কিছু হবে না? এই যে জায়গাগুলোকে এখন প্রপারলি অ্যাড্রেস করে আমাদের কিন্তু এগিয়ে শফিকুল ইসলাম ভরসা, হাতে সময় ধন্যবাদ নেই, আপনাকে। আমরা আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।